সো তোমরা কি নিয়েছো বই, খাতা, কলম সব নিয়েছো? ওকে, আচ্ছা হ্যাঁ বলো, তোমরা কি বলতে পারবে যে আমাদের এই প্রথম অধ্যায়টাতে কয়টা অনুশীলনী আছে? কে কি বলতে পারবে? কারো কি আইডিয়া আছে? তাহলে বুঝতে পারবো যে তোমরা ওকে, ক্যান ইউ স্টার্ট? ওকে ঠিক আছে, ওকে ওদেরকে ইয়া করতে পারবো। আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। আমরা আজকে আমাদের ক্লাস 6 এর ম্যাথ তৃতীয় ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। সো শুরুতে আমি তোমাদেরকে এডু পরিবারের পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি। সো ওয়েলকাম টু ক্লাস 6। ওকে, and okay, this is me, and don't look at my photograph, এটা ছবিটার 12টা বাজায় দিছে। মোহাম্মদ ফয়সাল আহমেদ, ওকে, জানো আমার নাম ফয়সাল। ওকে, দেন ওকে, সো ক্লাস 6 ম্যাথস আমাদের আজকে টপিক হচ্ছে প্রথম অধ্যায়। তোমরা জানো যে আমাদের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। আমরা এখনো স্বাভাবিক সংখ্যার মধ্যে আছি, ভগ্নাংশ আমরা এখনো যাইনি। আমাদের আজকে অনুশীলন হচ্ছে 1.2। আজকে অনুশীলন হচ্ছে 1.2 মৌলিক, যৌগিক ও সহমৌলিক সংখ্যা ও বিভাজ্যতা। সো আমি প্রথম ক্লাসে বেসিক নিয়ে কথা বলেছিলাম, কারণ আমরা জানি যে আমাদের ম্যাথের হচ্ছে বেসিক যদি ক্লিয়ার না হয় তাহলে আমরা হচ্ছে ম্যাথের ফাউন্ডেশনটা আমাদের স্ট্রং হয় না। এবং তোমরা যেহেতু হাই স্কুলে এসেছো, তারপর হচ্ছে কলেজ, ভার্সিটি, সো তোমাদের সামনের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে তোমাদের হচ্ছে বিশাল কম্পিটিশন থাকে। ওখানে জিপিএ 5 গোল্ডেন এ প্লাস পাওয়ার একটি টার্গেট থাকে। তো সেটা হচ্ছে এসএসসি, তারপর এইচএসসি, তারপর হচ্ছে ইউনিভার্সিটি। সো দেন ডে বাই ডে তোমাদের মধ্যে অনেক কম্পিটিশন আসবে। সো যার বেসিক যত ভালো থাকে সে আসলে বুয়েট, মেডিকেল, ইউনিভার্সিটিগুলোতে চান্স পায়। বেসিক যাদের উইক থাকে তারা আসলে আটকে যায় বিভিন্ন পরীক্ষাগুলোতে। সো বাট আমি যদি প্রতিদিন শুধু বেসিক নিয়ে কথা বলি তাহলে হচ্ছে যে আমাদের আছে, তো আমাদের হচ্ছে যে ক্লাসের সামনের দিকে আসলে আগানো একটু কঠিন হয়ে যাবে। তো এই জন্য প্রথম দিন আমি বেসিক নিয়ে কথা বলেছি, দ্বিতীয় দিন হচ্ছে আমরা 1.1 সলভ করেছিলাম। তো আজকে হচ্ছে আমি শুরুতে 1.2 চলে যাব, কারণ তোমাদের যদি বই হাতে থাকে তাহলে তোমরা দেখতে পাবে যে আচ্ছা কিছু দেখা যায় না। এখন কি দেখা যায়? আচ্ছা তোমার বই নেই, আচ্ছা যার বই নেই তাদেরকে তাহলে তোমরা হচ্ছে যে গুগল থেকে সার্চ করে তোমরা ক্লাস 6 ম্যাথ বুক 2025 লিখে সার্চ করলে তোমরা হচ্ছে বইটা পেয়ে যাবা। আর যদি কারো ডাউনলোড করতে সমস্যা হয় তাহলে আমি তোমাদের গ্রুপে দিয়ে দেওয়ার জন্য বলবো ইনশাআল্লাহ, ঠিক আছে? বই আমাদের কাছে আছে, সো বইটা দিয়ে দেবো। বই পাওয়ার আগ পর্যন্ত তোমরা পিডিএফ থেকে হেল্প নিতে পারবে। তো যেটা বলছিলাম যে আমি আমাদের যে আজকে দ্বিতীয় অনুশীলনী 1.2, তো এটার যে বেসিকটা আছে, বেসিক নিয়ে আলোচনা করলে আমাদের ক্লাসের টাইম হবে না, পাশাপাশি আমাদের আরেকদিন এই ক্লাসটা নিতে হবে। এর জন্য আমি হচ্ছে যে এই ক্লাসটা শুরু করে দেব, তারপরে যেখানে কি বলে বেসিক নিয়ে কথা বলা দরকার হবে সেখানে আমরা হচ্ছে যে ওই অঙ্ক করতে গিয়ে আমরা আলোচনা করে নেব ইনশাআল্লাহ, ঠিক আছে? আর হচ্ছে ওকে, সো আমাদের আজকের অনুশীলনীর যে সাব টপিক এটা নাম হচ্ছে মৌলিক, যৌগিক ও সহমৌলিক সংখ্যা ও বিভাজ্যতা। সো মৌলিক, যৌগিক, সহমৌলিক সংখ্যা, বিভাজ্যতা, এই 4টা টপিক নিয়ে আসলে এই অধ্যায়টা সাজানো হয়েছে। সো আমরা এই টার্মগুলো জানবো এবং হচ্ছে এর পাশাপাশি হচ্ছে আমরা অঙ্কগুলো করার চেষ্টা করব। যাদের বই আছে তারা হচ্ছে বইয়ের পৃষ্ঠা 7 থেকে 10 পর্যন্ত এই 4টা টপিকের উপরে বেসিকটা আছে। বাসায় তোমরা খাতায় লিখে রাখো যে পৃষ্ঠা নাম্বার 7 থেকে 10 তোমরা যখন এই অঙ্কগুলো করবা, পাশাপাশি বাসায় ওই 7 থেকে 10 পৃষ্ঠা নিজে নিজে একটু পড়াশোনা করবা এবং হচ্ছে যে এখানে এক্সাম্পল দেওয়া আছে, সো এক্সাম্পল গুলো একটু পড়ার চেষ্টা করবা, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। ওকে, তাহলে দেখো যে আজকে আমাদের 1.2 আছে 10 পৃষ্ঠা নাম্বার 10-এ, 10 এবং 11-তে, ঠিক আছে? সো তোমাদের যাদের বই আছে তারা বইটা খুলে দেখো, পৃষ্ঠা নাম্বার 10 এবং 11-তে আছে, বা 10 থেকে শুরু। সো প্রথম অঙ্কটা দেখো, ঠিক আছে?
আমরা অবশ্য প্রথম দিন এটা কি অটো চলে যায় ভাই, এটা কি অটো প্লে দেওয়া আছে, অটোমেটিক চলে যায় যে অটো প্লে, আচ্ছা অটো প্লে, না অটো প্লে অফ করতে হবে, ওয়াই অটো প্লে, ওকে। সো তোমরা দেখো যে আমাদের প্রথম অঙ্কটা দেখো, এবং তোমরা যখন আমি কথা বলবো তখন তোমরা শোনার চেষ্টা করবে, পাশাপাশি অঙ্কগুলো একটু লিখে ফেলার চেষ্টা করবে খাতার মধ্যে নাম্বার দিয়ে। যেমন এটা 1 নম্বর প্রশ্ন, তোমরা দেখো কি লেখা আছে যে 30 থেকে 70, ঠিক আছে? দেখো 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লেখো, 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লেখো। সো তোমরা জানো আমি হচ্ছে বলেছি যে যখন আমাদের বেসিক টার্মটা আসবে তখনই আমরা এই বিষয়টা আলোচনা করে ফেলবো ইনশাআল্লাহ। সো মৌলিক সংখ্যা এবং 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লেখো। সো মৌলিক সংখ্যা কি এটা আশা করি তোমাদের মনে আছে। মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যাকে 1 এবং ওই সংখ্যা দিয়ে ভাগ করা যায়। তার মানে হচ্ছে মৌলিক সংখ্যাগুলোর গুণনীয়ক থাকে 2টা, ঠিক আছে? এর বেশি থাকে না, গুণনীয়ক 2টা থাকে, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে ওই সংখ্যাটা। যেমন তোমরা যদি দেখো যে আমি যদি বলি যে একটা মৌলিক সংখ্যা 3, ঠিক আছে? 3 এর গুণনীয়ক 2টা, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 3 নিজে, ঠিক আছে? কারণ 3 কে 1 দিয়ে ভাগ করা যায় এবং 3 দিয়ে ভাগ করা যায়। তো একটা সংখ্যার যদি 2টার বেশি গুণনীয়ক থাকে তাহলে বুঝতে হবে যে গুণনীয়ক মানে হচ্ছে উৎপাদক, তাহলে বুঝতে হবে যে সংখ্যাটা মৌলিক না। যদি সংখ্যাটা মৌলিক না হয় তাহলে সংখ্যাটা হচ্ছে যৌগিক, ঠিক আছে? তার মানে 3 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। তুমি যদি দেখো 6 এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 3 এবং 6, কারণ 6 কে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায় এবং 6 দিয়ে ভাগ করা যায়। যেহেতু 6 এর গুণনীয়ক 2টার বেশি, তাহলে 6 হচ্ছে একটা যৌগিক সংখ্যা। বুঝতে পেরেছো? তো এই জন্য বলছিলাম যে মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যাকে শুধুমাত্র 1 এবং ওই সংখ্যা দিয়ে ভাগ করা যায়। তার মানে হচ্ছে 2টা, তার মানে হচ্ছে মৌলিক সংখ্যাগুলোর 2টা গুণনীয়ক থাকে, 1 এবং ওই সংখ্যাটা নিজে। এর বেশি যদি থাকে তাহলে হচ্ছে সেটা মৌলিক সংখ্যা হয় না, তাহলে বুঝতে হবে ওটা যৌগিক সংখ্যা। যখন কোনো সংখ্যা মৌলিক হয় না তখন বুঝতে হবে ওটা যৌগিক, ঠিক আছে? তাহলে এবার দেখো, এবার প্রশ্নে বলা আছে যে 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লিখো। তো তোমরা যদি এটা সিরিয়ালি চিন্তা করতে পারো, 30 তোমরা জানো যে 30 দেখতে পাচ্ছ, কারণ 30 এর গুণনীয়ক অনেকগুলা। 30 কে তুমি 1 দিয়ে ভাগ করতে পারবা, তারপর হচ্ছে 2 দিয়ে ভাগ করতে পারবা, 3 দিয়ে ভাগ করতে পারবা, 5 দিয়ে ভাগ করতে পারবা, 6 দিয়ে ভাগ করতে পারবা, তারপরে 10 দিয়ে ভাগ করতে পারবা। তো এই জন্য 30 কিন্তু মৌলিক সংখ্যা না। সো তোমরা এইভাবে ভাগ করে চিন্তা করতে পারবা, অথবা ইরাটোস্থিনিস ছাঁকনির পদ্ধতিতে যে আমি প্রথম 2 দিন দেখিয়েছিলাম যে 1 থেকে 100 পর্যন্ত লিখে তারপর গুণিতক গুলো কেটে দিয়ে, ওই পদ্ধতিটা তোমাদের বই আছে এবং এটা আমি গত 2 ক্লাসে আলোচনা করেছিলাম। সো তোমরা ওইটা ফলো করো, তোমরা হচ্ছে যে 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যা কতগুলো আছে সেগুলো বের করে নিতে পারবা। কারণ তোমরা জানো যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 25টা, কিন্তু 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা দেখো। তোমরা খাতা নিয়ে একটু দ্রুত লিখে ফেলবা, তাহলে তোমাদের সুবিধা হবে যে 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো, তারপর 31, 37 আমি যখন কথা বলবো তখন দ্রুত লিখে ফেলতে পারবা। কারণ আমি তোমাদের লেখার জন্য একটু স্পেস মাঝে মাঝে দিচ্ছি এবং দিব। সেটা হচ্ছে দেখো, তাহলে 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 31, 37, 41, 43, 47, 53, 59, 61 এবং 67। তার মানে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা, ঠিক আছে? এই 9টা সংখ্যা হচ্ছে 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যা, যাদের গুণনীয়ক হচ্ছে 2টা করে, ওই সংখ্যাটা এবং 1। এইগুলা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে এই সংখ্যাগুলোকে ভাগ করা যায় না, ঠিক আছে? আশা করি এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এবং ছোটখাটো যে অঙ্কগুলো থাকবে সেখানে আমরা সময় আসলে নষ্ট করবো না। তোমরা জানো যে আমাদের ক্লাস টাইম হচ্ছে 1 ঘন্টা, ওকে? 1 ঘন্টা বেশি যদি হয় তাহলে তোমাদের জন্য কষ্টকর হয়ে যায়, কারণ প্রতিদিন তোমাদের মিনিমাম 2টা ক্লাস বা তার বেশি থাকে এর জন্য, ঠিক আছে? সো আমরা চেষ্টা করব এই অধ্যায়টা শেষ করার জন্য। যদি আমাদের সময়ের কারণে যদি কোনো কিছু বাকি থেকে যায় ইনশাআল্লাহ সেটা আমরা নেক্সট ক্লাসে কভার করে ফেলবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। কারণ আমরা হচ্ছে পড়াটা না বুঝে দ্রুত দৌড়াবো না ইনশাআল্লাহ, এটা আমাদের মূল উদ্দেশ্য, ঠিক আছে? আচ্ছা, ওকে।
তাহলে তোমরা এটা আশা করি লিখে ফেলেছো। ওকে, কারণ এটা 2025, আমি জানি তোমরা অনেক স্মার্ট এবং স্মার্টলি পড়াশোনা করতে হবে। ওকে, কারণ সবাই পড়াশোনা করবে, যারা স্মার্ট তারা এগিয়ে যায়। ঠিক আছে, আচ্ছা। তারপর হচ্ছে ওকে, তারপর আসো নেক্সট পেজে। আমাদের নেক্সট পেজের পড়া হচ্ছে যে সহমৌলিক। ওকে, what is the okay okay I got this. Okay, no problem. Okay, I just need this page. আচ্ছা দেখো, আমাদের নেক্সট পার্ট হচ্ছে 2 নাম্বার হচ্ছে বলা আছে যে সহমৌলিক জোড়া নির্ণয় করো। ঠিক আছে, সহমৌলিক জোড়া নির্ণয় করো। এতক্ষণ আমরা হচ্ছে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা বুঝতে পেরেছি, এবার আমরা সহমৌলিক জোড়া নির্ণয় করো। তাহলে সহমৌলিক কি সেটা আমরা একটু জেনে নিই, কারণ আমি বলেছি যে আমরা যখন পড়বো তখন আমরা হচ্ছে যে কনসেপ্টটা একটু আমরা শুরুতে ক্লিয়ার হয়ে নেব, জেনে নেব ইনশাআল্লাহ। তাহলে আমাদের এক্সট্রা ক্লাস লাগছে না। ঠিক আছে, পেজ নাম্বার 10, পেজ নাম্বার 10 এবং 11। ঠিক আছে, পেজ নাম্বার 10 থেকে শুরু হয়েছে, তারপর 11, দুইটাতে দেখবা 10-এ কিছু আছে, 11-তে কিছু আছে। পেজ নাম্বার 10 এবং 11 নতুন বইয়ের দেখো। ঠিক আছে, পেজ নাম্বার 10 থেকে শুরু। দেখো এই এখানে 6টা অধ্যায় আছে আমাদের, 1.1 থেকে শুরু করে 1.6 পর্যন্ত। সো আমাদের প্রথম চ্যাপ্টারে আসলে মোটামুটি ভালো সময় লাগবে এটা ভালোভাবে বোঝার জন্য, কারণ আমরা যদি শুধু দৌড়ে যাই তাহলে তো হবে না, এটা বুঝে বুঝে যেতে হবে। তো দেখো, সহমৌলিক জোড়া নির্ণয় করো। এখানে 2টা সংখ্যা দেয়া আছে, আমরা দেখবো যে 2টা সংখ্যা মানে এখানে ক থেকে ঘ পর্যন্ত যে অঙ্কগুলো আছে আমরা হচ্ছে 1টা-2টা করে করার চেষ্টা করব, বাকিগুলো তোমরা নিজেরা করবা, কারণ এগুলো নিয়ে যদি পড়ে থাকি তাহলে বাকিগুলোতে টাচ করা যাবে না আসলে। তো দেখো, সহমৌলিক জোড়া নির্ণয় করো, তার মানে হচ্ছে যে ক খ গ ঘতে যে অঙ্কগুলো আছে 2টা করে সংখ্যা দেয়া আছে, আমরা দেখবো যে সংখ্যাগুলো সহমৌলিক কিনা। আমরা দেখবো কতে আছে 27 এবং 54, আমরা দেখবো যে এই 2টা সংখ্যা সহমৌলিক কিনা। এইভাবে প্রতিটি জোড়া সহমৌলিক কিনা। এখন সহমৌলিক কি সেটা তোমাকে বুঝতে হবে। সহমৌলিক সংখ্যাগুলো কি হয় সেটাও তোমরা জানো, জেনে রাখো। সেটা হচ্ছে যে সহমৌলিক সংখ্যা যদি 2টা সংখ্যা থাকে বা তার বেশি থাকে, তো 2টা সংখ্যা তো মিনিমাম লাগবেই। তো 2টা সংখ্যা যদি থাকে তাহলে 2টা সংখ্যা বেজোড় হতে পারে, অথবা একটা জোড় হবে অথবা একটা বিজোড় হবে। কিন্তু 2টা যদি জোড় হয় তাহলে সেগুলো সহমৌলিক সংখ্যা হবে না, কারণ এটার গুণনীয়ক বেড়ে যাবে আসলে। ঠিক আছে, তো 2টা সংখ্যা জোড় হলে সহমৌলিক পাওয়া যাবে না, কিন্তু 2টা বেজোড় অথবা একটা জোড় একটা বেজোড় হলে কিন্তু সহমৌলিক জোড়ার সংখ্যাগুলো পাওয়া যায়। তো সহমৌলিক জোড়া বা সহমৌলিক সংখ্যা হচ্ছে সেটা যে যখন ধরো এখানে 2টা সংখ্যা দেওয়া আছে 27 এবং 54, আমরা যদি তাদের মধ্যে তাদের যে আমরা গুণনীয়ক গুলো পাবো, তাদের যে উৎপাদক গুলো পাবো, তাদের মধ্যে এক ছাড়া কোনো সাধারণ গুণনীয়ক আমরা পাবো না। কোনো এক ছাড়া কোনো কমন ফ্যাক্টরস, কোনো উৎপাদক, কোনো গুণনীয়ক পাওয়া যাবে না। যেমন 27 এবং 54, এদের মধ্যে তাদের আলাদা করে আমরা কি করব, 27 এবং 54 গুণনীয়ক গুলো বের করব। যদি আমরা দেখি 27 এবং 54 গুণনীয়ক এক ছাড়া অন্যান্য গুণনীয়ক তাদের মধ্যে কমন পড়ে যায়, সাধারণ গুণনীয়ক থাকে, তাহলে আমরা বলবো যে এই জোড়াটি সহমৌলিক নয়। ঠিক আছে, আর যদি শুধুমাত্র তাদের মধ্যে সাধারণ গুণনীয়ক শুধু একই থাকে, এক ছাড়া কোনো কমন মানে সাধারণ কোনো গুণনীয়ক না থাকে, তাহলে আমরা বলবো যে তারা সহমৌলিক। তুমি দেখো 54 এবং 27 এবং 54 মধ্যে অঙ্কটা আমরা একটু রাফ করে দেখি যে আমরা কিভাবে, তোমরা জানো যে আমরা কিভাবে গুণনীয়ক গুলো বের করি। দেখো 27, তো 27 আমরা এইভাবে ইন্ডিভিজুয়ালি গুণনীয়ক গুলো এইভাবে বের করব। ঠিক আছে, কিভাবে? ধরো আমরা এটাকে 2 দিয়ে ভাগ করতে পারবো না, তো 3 দিয়ে ভাগ করতে পারি। সো 3 নং 27। ঠিক আছে, আবার আমরা এটাকে 3 দিয়ে ভাগ করতে পারি, তাহলে কি হবে? এটা হবে 3 থেকে 9। ঠিক আছে, তারপর এটাকে যদি আমি 3 দিয়ে ভাগ করি, ঠিক আছে, আমরা নরমালি এখানে স্টপ করে দিতে পারি, কারণ যেহেতু 3 একটা মৌলিক সংখ্যা, আমরা এখানেই স্টপ করে দিতে পারি। কিন্তু আমাদের সবগুলো গুণনীয়ক পাওয়ার জন্য এবং কোনো ধরনের কনফিউশন না রাখার জন্য আমরা যতক্ষণ না পর্যন্ত 1 পাবো ততক্ষণ পর্যন্ত যদি ভাগ করি তাহলে আমাদের আর কোনো কনফিউশন থাকে না। তাহলে 3 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে? এটা 1 হবে। এবার তো শেষ, 1 পেয়ে গেলাম। 1 পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত নিচের সবগুলো সংখ্যা 1 পাবো ততক্ষণ পর্যন্ত আমরা চাইলে কন্টিনিউ করতে পারি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 27 সমান আমরা কি লিখতে পারি? আমরা চাইলে 1টাকে আগে লিখতে পারি, তাহলে 1 গুণ আর 3 আছে কয়টা? 3টা, তাহলে 1
2 3, ঠিক আছে। তাহলে দেখো আমরা অনুরূপ ভাবে 54 কে যদি এভাবে ভাগি তাহলে 54 এর জন্য আমরা কত পাবো? 54 কে যদি আমরা এইভাবে ভাগ করি তাহলে আমরা 54 এর জন্য কিছু গুণনীয়ক পাবো, সেটা হচ্ছে 1 2 3 গুণ 3 গুণ 3, ঠিক আছে। তো আমরা একটা জিনিস দেখো যে 27 এবং 24 এর মধ্যে কিছু কমন সাধারণ গুণনীয়ক আছে। সাধারণ গুণনীয়ক হচ্ছে যে যখন দুইটা সংখ্যার যে গুণনীয়কগুলো আছে দুইটার মধ্যে যে গুণনীয়কগুলো কমন হয়, দুইটা সংখ্যা দেওয়া আছে 27 এবং 54, তাদের মধ্যে যেই গুণনীয়কগুলো দুই জায়গায় আছে মানে কমন, সেগুলোকে আমরা বলি সাধারণ গুণনীয়ক। যেমন আমরা দেখতে পাচ্ছি 27 গুণনীয়কগুলো হচ্ছে 1 3, এখানে এটা হবে, আচ্ছা তোমরা যে একটা জিনিস দেখো যে আমরা 27 এর মধ্যে 27 এবং 54 এর মধ্যে কমন কি পাচ্ছি, দেখো এখানে 1 পাচ্ছি, তারপর 3 পাচ্ছি, তারপরে এই 3 কমন পাচ্ছি। এভাবে আমরা দেখতে পাচ্ছি যে 27 এবং 54 এর মধ্যে অনেকগুলো কি আছে, সাধারণ গুণনীয়ক আছে, অনেকগুলো সাধারণ গুণনীয়ক আছে, ঠিক আছে। সো আমরা এবার চোখ বন্ধ করে আমরা বলতে পারি সেটা হচ্ছে যে সুতরাং 27 ও 54 পরস্পর সহমৌলিক নয়। একের বেশি যদি শুধুমাত্র এমন যদি হতো যে শুধু এক ছাড়া কোনো কমন নেই তাহলে সেটা হতো সহমৌলিক। যেহেতু এক ছাড়া দুইটা সংখ্যার মধ্যে অনেকগুলো কমন আছে, এক কমন আছে, 3 দুইবার কমন আছে, আবার 3 দুইবার, এইভাবে 1 আর 3 বার কমন, মানে হচ্ছে যে দুইটা সংখ্যার মধ্যে 1 3 3 3। সাধারণ গুণনীয়ক হচ্ছে দুইটা সংখ্যার মধ্যে হচ্ছে এতগুলা, ঠিক আছে, 1 3 3 3। এই জন্য আমরা বলতে পারি যে কি বলতে পারি যে 27 এবং 54 সহমৌলিক। আচ্ছা সহমৌলিক, ওকে ওকে, কেউ একজন জিজ্ঞেস করেছে সহমৌলিক জিনিসটা কি। সহমৌলিক হচ্ছে যে দুই বা তত তার বেশি সংখ্যা যদি দেয়া থাকে এবং সংখ্যাগুলোর মধ্যে যদি এক ছাড়া আর কোনো সাধারণ গুণনীয়ক না থাকে, সাধারণ কোনো সংখ্যা কমন সংখ্যা না থাকে, তাহলে সেটা হচ্ছে কি সহমৌলিক। অন্যভাবে বললে বিষয়টা হবে এরকম যে দুইটা সংখ্যার মধ্যে যদি কোনো দুইটা বা তিনটা সংখ্যার গুণনীয়ক, দুই বা তার বেশি সংখ্যাগুলোর গুণনীয়ক যদি কি হয়, এক হয়, ঠিক আছে, গসাগু যদি এক হয় তাহলে এটা সহমৌলিক সংখ্যা হয়। মানে 27 এবং 54 তাদের গসাগু একের থেকে বেশি হয়, এজন্য এটা সহমৌলিক না। যদি এমন হয় যে ধরো একটা সংখ্যা 2 এবং 3, ঠিক আছে, তাদের গসাগু কত হবে, এক হবে না, কারণ 2 এবং 3 এর লসাগু 6 কিন্তু গসাগু 1। যেহেতু গসাগু 1 তাহলে এটা হবে 2 এবং 3 কি হবে, একে অপরের সহমৌলিক সংখ্যা, সহমৌলিক জোড়া, ঠিক আছে। আশা করি বুঝতে পারতেছো। মানে আমরা এটাকে দুই ভাবে বলতে পারি, একটা হচ্ছে যে দুইটা সংখ্যা বা তার বেশি সংখ্যা যদি থাকে তাহলে তাদের গসাগু যদি এক হয় তাহলে সেটা সহমৌলিক, অথবা অন্যভাবে বললে হচ্ছে যে সংখ্যাগুলোর মধ্যে যদি এক ছাড়া কোনো সাধারণ গুণনীয়ক না থাকে তাহলে সেটা সহমৌলিক। আর যদি এক ছাড়া আরো সাধারণ গুণনীয়ক থাকে তাহলে সংখ্যাগুলো সহমৌলিক নয়, ঠিক আছে। তোমরা দুইভাবে মনে রাখতে পারো, গসাগু দিয়ে মনে রাখতে পারো অথবা সাধারণ গুণনীয়কের কথাটা বলে মনে রাখতে পারো, ঠিক আছে। তারপর আমরা যাব নেক্সট পেজ ইনশাআল্লাহ। আচ্ছা অনেকে বলেছে যে আরেকবার বোঝালে ভালো হয়, কোন জিনিসটা তোমরা বুঝতে পারো না একটু যদি বলতে, ক্লিয়ার করতে, সহমৌলিক নাকি অন্য কিছু? একটু দ্রুত লিখে দাও যে তোমাদের আর কারো কি এই সহমৌলিক জোড়া সহমৌলিক সংখ্যা বুঝতে সমস্যা হয়েছে কিনা। সহমৌলিক সংখ্যা যে ওকে, আচ্ছা আমি আরেকবার বলে যাই, সেটা হচ্ছে সহমৌলিক সংখ্যাগুলো কি, আসলে সহমৌলিক সংখ্যা কি। ওকে, সহমৌলিক সংখ্যা হচ্ছে যে মৌলিক সহমৌলিক সংখ্যা হচ্ছে যে দুইটা বা তার বেশি সংখ্যা যদি দেয়া থাকে, যেমন 2 এবং 3 দেওয়া আছে, তাহলে যদি এই দুটো সংখ্যা দেওয়া আছে, এখন যদি বলা হয় যে 2 এবং 3 সহমৌলিক কিনা, 2 এবং 3 সহমৌলিক কিনা, তোমরা যে একটা যখন দেখবা যে দুইটা সংখ্যার মধ্যে, যেমন 2 এর গুণনীয়ক কি হবে, 1 গুণ 2, ঠিক আছে, আর নেই। তারপর 3 এর গুণনীয়ক কি হবে, 1 গুণ
3, ঠিক আছে? তো যখন দেখবা যে দুইটা সংখ্যার যে সাধারণ মানে গুণনীয়কগুলো আছে তাদের মধ্যে এক ছাড়া আর কোনো কমন বা সাধারণ গুণনীয়ক নেই, এক ছাড়া কোনো কমন সংখ্যা নেই, এক ছাড়া কোনো কমন সংখ্যা নেই, ঠিক আছে? এক ছাড়া কোনো কমন সংখ্যা নেই, তাহলে এই সংখ্যাগুলো কি সহমৌলিক। যেমন 2 এবং 3 সহমৌলিক, কারণ দেখো 2 এর মধ্যে কি আছে, 1, 2 এবং 3 এর মধ্যে এক ছাড়া কোনো কমন আছে, এটাতে 1 আছে, এটাতে 1 আছে, কিন্তু আর কি আছে 2 এবং 3 দুইটা আলাদা জিনিস। তার মানে কি যে এই সংখ্যাগুলোর গুণনীয়কগুলোর মধ্যে হচ্ছে যে এক ছাড়া কোনো কমন সাধারণ গুণনীয়ক থাকে না, ঠিক আছে? সেটাই হচ্ছে সহমৌলিক। আর যদি এমন হয় ধরো 4 এবং 6, 4কে যদি তুমি ভাঙো তাহলে কি পাবা? 4কে কি কি দিয়ে ভাগ করা যায়? 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, আবার 4 দিয়ে ভাগ করা যায়। আর 6কে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, আবার 6 দিয়ে ভাগ করা যায়। তাহলে দেখো 6 আর 4 এবং 6 এই সংখ্যাগুলোর মধ্যে কমন সংখ্যা কোনগুলো? 1, দুটার মধ্যে 1 আছে, দুটার মধ্যে 2 আছে, ঠিক আছে? আর কমন পড়ে না, বাট দুইটা কমন পড়েছে। তো 4 এবং 6 এর মধ্যে 1 ছাড়া যেহেতু আরেকটা সংখ্যা কমন পড়ে গেছে, তার মানে বলতে হবে 4 এবং 6 সহমৌলিক নয়, কিন্তু 2 এবং 3 সহমৌলিক। আশা করি বুঝতে পেরেছো সবাই, ঠিক আছে? 2 বা তার বেশি সংখ্যা যখন দেয়া থাকে তাদের মধ্যে যদি 1 ছাড়া আর কোনো কমন সাধারণ গুণনীয়ক থাকে না, কোনো কমন গুণনীয়ক থাকে না, তখন সেটা হচ্ছে সহমৌলিক, ঠিক আছে? ওকে, তোমাদের উদাহরণের পৃষ্ঠা 7 থেকে 10 এর মধ্যে এই কনসেপ্টগুলো আছে, তোমরা আরেকটু রিডিং পড়ে নিবে ইনশাআল্লাহ, তাহলে আমার মনে হয় তোমাদের এটা অনেক ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ওকে, হ্যাঁ, ভিডিও রেকর্ড থাকবে ইনশাআল্লাহ, তারপরে তোমরা রেকর্ড ভিডিও দেখে নিতে পারবে। তাহলে দেখো সহমৌলিক আরেকটা অঙ্ক আছে, সহমৌলিকের যে অঙ্কগুলো আছে এর মধ্যে একটা দেখানো হয়েছে, আরেকটা আছে এখানে দেখো 189 আর 210, তারা সহমৌলিক কিনা তাদের গুণনীয়কগুলো বের করবা। 189 আর 210 তাদের গুণনীয়কগুলো বের করবা, বের করার পরে তোমরা দেখবা যে তাদের মধ্যে এক ছাড়া কোনো সাধারণ গুণনীয়ক আছে কিনা। তোমরা দেখো 189 যদি আমরা তার গুণনীয়কগুলো লিখি তাহলে কি আসে? 1 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 7। তারপর 210 যদি আমরা তাদের গুণনীয়কগুলো বের করি তাহলে হবে 1 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 7। তাদের মধ্যে দেখো 1 কমন পড়েছে, দুটার মধ্যে 1 আছে, তারপরে 2 আছে না, 2 নাই, কিন্তু 3 আছে, একটা কমন পড়েছে, আর কোনো কিছু কমন পড়ে নাই, 7 কমন পড়েছে। তো যেহেতু 189 এবং 210 এর মধ্যে 1 ছাড়াও আরো কয়েকটা সংখ্যা কমন পড়ে গিয়েছে, তাহলে বলতে হবে যে 189 এবং 210 পরস্পর সহমৌলিক নয়, ঠিক আছে? সহমৌলিক সংখ্যাগুলো হয় যখন তাদের মধ্যে 1 ছাড়া অন্য সংখ্যা কি থাকে, কমন পড়ে যায়, অন্য সংখ্যা কমন থাকে বা অন্য সাধারণ গুণনীয়ক থাকে, যদি থাকে তাহলে। আপনারা কি বুঝতে পারছেন? 2, 3 এবং 4, 6 এর উদাহরণটা যে দিলাম ওইটা দেখে তোমাদের আশা করি বোঝা দরকার, ওইটা দেখি, কারণ 2 এবং 3 এর মধ্যে কি আছে, 1 ছাড়া কোনো কমন কি নেই, কমন সাধারণ গুণনীয়ক নাই, তাহলে এটা হচ্ছে সহমৌলিক। আবার 4 এবং 6 তাদের মধ্যে 1 ছাড়াও আরো সাধারণ গুণনীয়ক আছে, তাহলে কি বোঝা যায় যে 4 এবং 6 হচ্ছে সহমৌলিক সংখ্যা নয়। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমরা এবার নেক্সট প্রশ্নে চলে যাব ইনশাআল্লাহ। আচ্ছা, তোমরা হচ্ছে যে একইভাবে 2 নাম্বার যে অঙ্কগুলো আছে তোমরা নিজেরা করার চেষ্টা করবে, ক্লাস শেষে তোমাদেরকে হোমওয়ার্ক দেওয়া হবে ইনশাআল্লাহ, তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করবে, ঠিক আছে? তাহলে 2 এর সবগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। তারপর দেখো যে 3 নম্বরে বলা আছে যে নিচের কোন সংখ্যাগুলোকে নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য, ঠিক আছে? বিভাজ্যতা, এখানে একটা টার্ম আসছে বিভাজ্যতা। আমরা যখন প্রথমে ছিলাম কি ছিল দেখো, প্রথমে যে ছিল যে আমাদের টপিক ছিল মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা ও সহমৌলিক সংখ্যা,
ও বিভাজ্যতা। তার মানে দেখো মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা হয়েছে, যৌগিক সংখ্যা নিয়ে আলোচনা হয়েছে, তারপরে হচ্ছে সহমৌলিক সংখ্যা নিয়ে আলোচনা হয়েছে। ঠিক আছে, এটা একটা চলমান প্রক্রিয়া। আমি যেহেতু এই চ্যাপ্টারে আছি, যদি কারো কোনো টপিকে প্রবলেম থেকে যায় কিন্তু এইটা কিন্তু রিপিট হবে ইনশাআল্লাহ, সো টেনশনের কিছু নাই। তো দেখো মৌলিক, যৌগিক এবং সহমৌলিক সংখ্যা নিয়ে আলোচনা হয়েছে। এখন বিভাজ্যতা, এই যে একটা টার্ম আছে বিভাজ্যতা, এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করতে হবে। ঠিক আছে, একটু আলোচনা করে তারপর আমরা অঙ্কগুলো করব। ঠিক আছে, বিভাজ্যতা জিনিসটা কি বা সাইডে, ওকে হ্যাঁ। আচ্ছা দেখো, আমরা আরেকটা অপশনাল স্লাইড আমরা ওপেন করব, আমরা এইটা নিয়ে একটু কথা বলবো যে এখানে বিভাজ্যতা জিনিসটা আমি রেখেছি, যে বিভাজ্যতার ধারণাটা কি। বিভাজ্যতার বিষয়টা হচ্ছে এরকম যে ধরো যে সংখ্যাগুলো দেয়া থাকবে, সংখ্যা যে কোনো সংখ্যা যদি দেয়া থাকে, আমি যদি তোমাদেরকে একটা সংখ্যা দিই, সংখ্যা দিয়ে যদি বলি যে এই সংখ্যাটা 2 দিয়ে ভাগ করা যায় কিনা, এই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করা যায় কিনা, 4 দিয়ে ভাগ করা যায় কিনা, 5 দিয়ে ভাগ করা যায় কিনা, 6 দিয়ে ভাগ করা যায় কিনা, 7 দিয়ে ভাগ করা যায় না, 8 দিয়ে ভাগ করা যায় কিনা, 9 দিয়ে ভাগ করা যায় কিনা, 10 দিয়ে ভাগ করা যায় কিনা, 11 দিয়ে ভাগ করা যায় কিনা, তখন তোমরা কি করবা? আমি যদি তোমাদেরকে সংখ্যা দিয়ে বলি যে এই সংখ্যাটাকে 10 দিয়ে ভাগ করা যায় কিনা, যদি সংখ্যাটা বড় হয়, ছোট হয়, যদি সংখ্যাটা হয় 30, এবং আমি যদি বলি 10 দিয়ে ভাগ করা যায় কিনা, তখন তোমরা বলবা যে এটা ভাগ করা যায়, কারণ 30কে 10 দিয়ে ভাগ করলে হয় 3 হয়, কারণ 3 10 30। ছোট ছোট সংখ্যা হলে তোমরা সহজে বলে ফেলতে পারবে। যদি একটা বড় সংখ্যা দেই এবং বলি যে এটা কি 9 দিয়ে ভাগ করা যাবে, তখন তোমাদের কি করতে হবে? তখন তোমাদের সংখ্যাটাকে 9 দিয়ে ভাগ করার চেষ্টা করতে হবে। এবং বিভাজ্যতার মধ্যে যে ভাগ করা যাবে কিনা, ভাগ তো করা যাবেই, কিন্তু নিঃশেষে বিভাজ্য হবে কিনা সেটা হচ্ছে ফ্যাক্ট। ঠিক আছে, নিঃশেষে বিভাজ্য মানে হচ্ছে যে ভাগ করার পরে ভাগশেষ শূন্য হতে হবে। ভাগশেষ যদি শূন্য না হয়, কারণ সব সংখ্যাকে ভাগ করা যাবে, কিন্তু ভাগশেষ যদি শূন্য হয় তাহলে তোমার ওই সংখ্যাটা নিঃশেষে বিভাজ্য হয়। ঠিক আছে, তো বিভাজ্যতার ধারণাতে এই কথাটা বলা হয়েছে যে যদি একটি পূর্ণ সংখ্যাকে অন্য একটি পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হয়, তখন আমরা বলি প্রথম সংখ্যাটি ভাজ্য দ্বিতীয় সংখ্যাটি ভাজক দ্বারা নিঃশেষে বিভাজ্য। তার মানে আমরা বলি যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটি দ্বারা নিঃশেষে বিভাজ্য। ঠিক আছে, তো আমরা যে কোনো কিছু তোমার হচ্ছে যে এখানে 2 ধরনের পদ্ধতি ইউজ করা যাবে, একটা সংখ্যা রেখার সাহায্যে অথবা প্রচলিত পদ্ধতিতে ভাগ করে 12 সংখ্যাটিকে 1 2 3 4 5 6 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য করে যাচাই করা যাবে। মানে একটা সংখ্যা বললাম, সেই ধরো একটা সংখ্যা 12, তো আমরা প্রচলিত ভাগ পদ্ধতিতে অথবা সংখ্যা রেখার সাহায্যে আমরা হচ্ছে যে ভাগ করতে পারি। ওকে, তাহলে আমি জিনিসটা আবার একটু বলি, সেটা হচ্ছে যে বিভাজ্যতা কি? বিভাজ্যতা হচ্ছে যে একটা পূর্ণ সংখ্যাকে যদি একটা পূর্ণ সংখ্যাকে আরেকটা সংখ্যা দিয়ে আমি নিঃশেষে ভাগ করতে পারি, নিঃশেষে বিভাজ্য হয়, ওইটাই আসলে তাকে কি বলা হয়? বিভাজ্যতা বলা হয়। ঠিক আছে, তাই সেটাই বিভাজ্যতার ধারণা। সো এখানে কিছু রুলস আছে, কিছু নিয়ম আছে। সেটা হচ্ছে যে ধরো একটা সংখ্যা দেওয়া আছে, অনেক বড় একটা সংখ্যা, 5 ডিজিটের একটা সংখ্যা। ঠিক আছে, তো 5 ডিজিটের একটা সংখ্যাকে যদি বলা হয় যে, আমি একটা সাধারণ উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবা। সেটা হচ্ছে ধরো আমি একটা 5 ডিজিটের সংখ্যা লিখলাম, ধরো 5 7 6 3 0। তো আমি একটা 5 ডিজিট মানে একক দশক শতক হাজার অযুত মানে এরকম 5 ডিজিট, ঠিক আছে, 5 অঙ্কের, বাংলাতে যেটা বলে যে 5 অঙ্কের, তো 5 অঙ্কের একটা সংখ্যা হচ্ছে এটা। তো এই 5 অঙ্কের সংখ্যাটা আমি যদি বলি যে এই সংখ্যাটা কি 2 দ্বারা বিভাজ্য, তো এটা কে বলতে পারবা যে এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য কিনা? অঙ্কটা না করে বলতে পারবে কেউ যে অঙ্ক এটা 2 দ্বারা বিভাজ্য কিনা? 2 দ্বারা বিভাজ্য, হ্যাঁ এটা 2 দ্বারা বিভাজ্য। ওকে ওকে লাস্টে জোর জোর। ওকে, মাশাআল্লাহ। ওকে, আচ্ছা, মাশাআল্লাহ। সো আমি জাস্ট এই কনসেপ্টটা সম্পর্কে তোমাদের একটু ধারণা আছে কিনা জানার জন্য প্রশ্নটা করলাম। কারণ আমাদের হচ্ছে যে আমরা সবসময় খালি উত্তর খুঁজি, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে বা জীবনে, বাস্তব জীবনে আমাদের হচ্ছে যে আমি যদি বলি যে প্রশ্ন নাকি উত্তর, তাহলে অনেক কনফিউজড হয়ে যায়। আসলে তখন যারা জ্ঞানী, যারা বুঝে, তারা কিন্তু বলে প্রশ্ন, কারণ তুমি যদি প্রশ্ন তৈরি করতে পারো উত্তর এমনি চলে আসবে। অনেকে উত্তর খোঁজে কিন্তু প্রশ্ন খোঁজে না, এটা হচ্ছে প্রবলেম। সো আমি প্রশ্ন করেছি, কিন্তু এটা হচ্ছে 2 দ্বারা বিভাজ্য, কারণ হচ্ছে 3 দ্বারা বিভাজ্য কিনা 4 দ্বারা কিনা সেটার জন্য আরো অনেকগুলো রুলস আছে। আমরা রুলস গুলা জানবো। বিভাজ্যতার কথাটা আসছি শুধু রুলসটা জানার জন্য। আমরা যদি রুলস গুলা জানি, নিয়মগুলো জানি,
তাহলে সহজে আমরা অনেক মানে যত বড় সংখ্যা হোক না কেন আমরা সহজে আসলে বলে ফেলতে পারবো যে এটা 3 দ্বারা বিভাজ্য, এটা 2 দ্বারা বিভাজ্য। প্রশ্ন যেভাবে থাকবে, প্রশ্ন যদি একটা সংখ্যা দিয়ে বলা হয় যে এটা 3 দ্বারা বিভাজ্য কিনা, এটা 5 দ্বারা বিভাজ্য কিনা, 7 দ্বারা বিভাজ্য কিনা, সেটা আমাদের বুঝতে হবে। তো কয়েকজন বলেছো যে এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। তো এটা খুবই একটা কমন জিনিস যে আমরা নরমালি 4, 6, 3 এগুলোর জন্য আরেকটু কঠিন রুলস দেখবো, কিন্তু নরমালি হচ্ছে যে এই টাইপের সংখ্যা, যে কোনো জোড় সংখ্যা যখন তুমি দেখবা যে একটা সংখ্যার একক স্থানে যেটা আছে, যেমন এটা একক, দশক, শতক, তো এটা একক স্থানে আছে, শূন্য একক স্থানে আছে। তো যখন দেখবা যে একক স্থানে শূন্য একটা জোড় সংখ্যা, এটা জেনে রাখো, শূন্য হচ্ছে একটা জোড় সংখ্যা। তো একক স্থানে যখন 0, 2, 4 বা যে কোনো জোড় সংখ্যা থাকবে, ঠিক আছে, যে কোনো জোড় সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায়, ঠিক আছে, যে কোনো জোড় সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায়। তো এখানে 0 এর সাথে 3 আছে, 30, এটাকে তো অবশ্যই ভাগ করা যাবে। তো যে কোনো জোড় সংখ্যাকে আসলে 2 দিয়ে ভাগ করা যায়। আমরা কিছু নিয়মে যাব, 2 দিয়ে ভাগ করার নিয়ম আছে, কিন্তু নরমাল কথা হচ্ছে যে 2 দিয়ে আসলে সকল জোড় সংখ্যাকে ভাগ করা যায়, কারণ 2 হচ্ছে এমন একটা সংখ্যা, ওটা দিয়ে কি করা যাবে, মানে সকল জোড় সংখ্যাকে ভাগ করা যায়। 2 নিজের জোড় সংখ্যা, ছোট জোড় সংখ্যা, এবং 2 দিয়ে হচ্ছে যে সকল 2 দিয়ে সকল জোড় সংখ্যাকে ভাগ করা যাবে, এটা একবার শিওর, ঠিক আছে। সো এইটা অঙ্ক না করে বলতে পারবো যে কোন জোড় সংখ্যাকে তুমি 2 দিয়ে ভাগ করতে পারবো। ওকে, আচ্ছা, আমরা বিভাজ্যতার এই কনসেপ্ট নিয়ে একটু কথা বলবো, বেশি কথা বলবো না, তারপর আমরা চলে যাব অঙ্কে চলে যাব। সো আমাদের যে আজকে যেমন ছিল মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা, পাশাপাশি ছিল বিভাজ্যতার ধারণা। সো বিভাজ্যতার ধারণাটা একটু নিয়ে দেন, আমরা অঙ্ক করে ফেলতে পারবো। যদি আমাদের কি 2-1টা অঙ্ক আমাদের আজকে থেকে যায়, আমাদের সময়ের মধ্যে যদি না হয়ে যায়, তাহলে আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিব, ঠিক আছে। যদি তুমি নিজেরা করতে পারো তাহলে ওকে, না পারলে নেক্সট ক্লাসে আমি আবার এগুলো ইনশাআল্লাহ এগুলো শেষ করে পরে চ্যাপ্টারে যাব। আচ্ছা, এরপর আমি পরের পেজে যাই, সেটা হচ্ছে তাহলে বিভাজ্যতার মধ্যে আছে এখনো। তো আমরা একটু রিডিং পড়ে যাব, যে একটু গো থ্রু করে যাব যে 2 ও 4 দিয়ে বিভাজ্যতার নিয়মগুলো কি কি। আগে আমরা এইভাবে স্টেপ বাই স্টেপ যাই, কারণ কোন সংখ্যাকে তো 1 দিয়ে ভাগ করলে ওই সংখ্যাটাই আসে। সো 1 এর কথা বললাম না, সো 2 দিয়ে, তো 2 দিয়ে ভাগ করতে গেলে কি করতে হবে, আমরা শুধুমাত্র মেইন লাইনগুলো শুধুমাত্র একটু বলে যাব, যে যেটা গুরুত্বপূর্ণ লাইন সেটা হচ্ছে যে দেখো এই জায়গাটা একটু দেখো, যে লাস্টের লাইনগুলো দেখো, যে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক, যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 0 হয় অথবা জোড় সংখ্যা হয়, তাহলে সংখ্যাটি অবশ্যই 2 দ্বারা বিভাজ্য হবে। ফর এক্সাম্পল, যে যত বড় সংখ্যা হোক, হতে পারে এটা 7, 6, 7, 3, 0, এই সংখ্যাটা হতে পারে। সো লাস্টে 0 আছে, তার মানে এটা 2 দ্বারা বিভাজ্য। হতে পারে অন্য কোনো সংখ্যা, এটা হতে পারে এই সংখ্যার একক স্থানে একটা জোড় সংখ্যা আছে 6, সো এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হবে। সো কমন কথা হচ্ছে যে এই লাইনগুলো তোমাদের বইয়ে আমি বলেছি যে পৃষ্ঠা নম্বর 7 থেকে 10 এর মধ্যে এই বেসিক গুলো আছে, ঠিক আছে। তোমরা খাতায় টুকে রাখো যে এই 1.2 এর জন্য বেসিক ধারণা নিতে চাইলে পৃষ্ঠা নম্বর 7 থেকে পৃষ্ঠা নম্বর 10 পর্যন্ত যে কথাগুলো আছে, যে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা এবং বিভাজ্যতা, এই 7 থেকে 10 পৃষ্ঠার মধ্যে এই জিনিসগুলো আছে। তো তোমরা নিজেরা একটু যখন রিডিং পড়ে নিবা তখন তোমাদের কাছে ক্লিয়ার হবে, এবং এই লাইনগুলো তোমরা মুখস্থ করে ফেলবা, যে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 0 হয় অথবা জোড় সংখ্যা হয়, তাহলে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। সো আমি একটা এক্সাম্পল দিলাম, যে সংখ্যাটা 5 অঙ্কের এবং লাস্টের ডিজিটটা মানে একক স্থানে যে অঙ্কটা লাস্টে থাকে, মানে কি বলে এটাকে, একক স্থানে থাকে, এটাকে আমরা যদি 0 দেখি তাহলে এটা 2 দ্বারা বিভাজ্য, তাহলে এটা 2 দ্বারা বিভাজ্য, চোখ বন্ধ করে 2 দ্বারা বিভাজ্য। তারপর এখানে এইটাও 5 অঙ্কের একটা সংখ্যা, এখানে লাস্টে 6 আছে, সো এটাও 2 দ্বারা বিভাজ্য। সো নিয়মটা হচ্ছে এরকম, যে একক স্থানে যদি 0 অথবা জোড় সংখ্যা থাকে, তাহলে সংখ্যাটা অবশ্যই 2 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে। ঠিক আছে, এটা গেল 2 এর কথা। তারপর আসো 4 এর বিষয়টা। 4 এর ক্ষেত্রে কি হবে, আমরা যখন অঙ্ক করব তখন তোমাদের এটা আরো ক্লিয়ার হবে, তখন তোমাদের মনে থাকবে। সো
আমরা এই লাস্টের লাইনগুলো সবগুলোর পেজের লাস্টের লাইনগুলোতে আমরা পেয়ে যাব যে কোন সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুইটি দ্বারা গঠিত সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে প্রদত্ত সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, এটা মানে কি? অথবা আরেকটা কথা হতে পারে যে একক ও সংখ্যাটির একক ও দশক স্থানের অঙ্ক দুটি যদি শূন্য হয় তাহলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। যে কোনো সংখ্যার যদি একক ও দশক স্থানের অঙ্ক দুটো শূন্য হয়, যেমন ধরো তুমি একটা সংখ্যা লিখো 7 6 3 তারপর দুটো শূন্য দাও, তো এরকম দুটো শূন্য যদি থাকে একক এবং দশক স্থানে, যে কোনো সংখ্যার এই একক ও দশক স্থানে যদি দুটো শূন্য থাকে, ঠিক আছে, এটা খেয়াল করে দেখো, একক এই জায়গাটা দেখো, একক ও দশক, একক এবং দশক একটা সংখ্যা, এটার একক এবং দশক স্থানে যদি দুটো শূন্য থাকে তখন এটা 4 দ্বারা বিভাজ্য। চোখ বন্ধ করে বলে ফেলবা এটা 4 দ্বারা বিভাজ্য। আরেকটা নিয়ম হচ্ছে যে কোন সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুইটা যদি 4 দ্বারা বিভাজ্য হয়, যেমন ধরো আমি যদি একটা সংখ্যা লিখি সেটা যদি এরকম হয় 3 5 1 2 3512, এখন একক এবং দশক স্থানের অঙ্কগুলো কি 12, ঠিক আছে, 12 কি 4 দিয়ে ভাগ করা যায়? ভাগ করা যায়, 3 4 12, নিঃশেষে বিভাজ্য হতে হবে, নিঃশেষে বিভাজ্য হতে হবে। তো তার মানে হচ্ছে যে এটা এখানে দুইটা রুলস আছে। নিয়মটা হচ্ছে যে যদি যে কোনো সংখ্যার একক ও দশক স্থানে যদি দুটো শূন্য থাকে তাহলে সেটা 4 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা তো অবশ্যই বিভাজ্য, আর পাশাপাশি সেটা 4 দ্বারা বিভাজ্য। এবং একক আবার অন্যান্য সংখ্যার ক্ষেত্রে যদি একক এবং দশক স্থানে যে অঙ্কগুলো থাকবে এই দুইটা অঙ্ককে যদি 4 দিয়ে ভাগ করা যায় তাহলে পুরোটা সংখ্যাই 4 দ্বারা বিভাজ্য হবে। যেমন 3512 এর মধ্যে আছে লাস্টে আছে কি একক দশক স্থানে আছে 1 2, তার মানে 12 কে যদি তুমি 4 দিয়ে ভাগ করতে পারো নিঃশেষে বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই 4 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 3512 কে তুমি যদি 4 দিয়ে ভাগ করো, মানে এই 12 কে যদি 4 দিয়ে ভাগ করো তাহলে কত আসবে? 3 4 12, তাহলে মিলে গেছে শূন্য, তার মানে হচ্ছে পুরো সংখ্যাটাই 4 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তার মানে 3512 4 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, বেসিক কথাগুলোর জন্য হয়তো আজকে শেষ করতে পারবো না। তারপর দেখো 5 দ্বারা বিভাজ্য, এইখানে আসলে 5-এর নামটা দেওয়া আছে এবং এখানে আমি বেশি কথা বলবো না কারণ এটা খুবই সহজ একটা বিষয়। কারণ 5-এর নামটা যেমন খুব সহজ, 5-এর নামটা যেমন খুব সহজ, তো 5-এর নিয়মটা খুব সহজ। সেটা হচ্ছে যে আমার মনে হয় তোমরা নিজেরাই বলতে পারবা বিষয়টা, যে যে কোনো মানে তোমার হচ্ছে যে কোনো অঙ্কের কি হবে, একক স্থানে যদি 0 বা 5 থাকে, যে কোনো অঙ্কের একক স্থানে যদি 0 অথবা 5 থাকে তাহলে সেই সংখ্যাটাই কি হবে? 5 দ্বারা বিভাজ্য। কারণ 5 কিছু বললে কেউ? আচ্ছা, তার মানে হচ্ছে যে একক স্থানে যখন 0 বা 5 দেখবা তখন সেটা হচ্ছে 5 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, এটা একটা ম্যাজিক্যাল সিস্টেম। দেখো 5-এর নামটা তুমি দেখো, 5 একে 5, 5 দুগুণে 10, এটা প্যাটার্নের একটা সিস্টেম চলে আসছে। সরি, 5 দুগুণে এই যে 5 দুগুণে 10, তারপরে 3 5 15। তো এইভাবে এই যে সংখ্যাগুলো আসতেছে, প্রোডাক্ট যেগুলো আসতেছে সেগুলো লাস্টে 5 0 5, পরটা কি আসবে? 4 5 20 25, এই যে 0 আর 5 করে করে বাড়তেছে, 0 5 0 5। তো এই জন্য হচ্ছে যে একক স্থানে যখন তোমরা দেখবা যে কোনো সংখ্যার একক স্থানে যদি 5 অথবা 0 থাকে, 0 অথবা 5 থাকে, তাহলে ওই অঙ্কগুলো 5 দ্বারা তোমার নিঃশেষে বিভাজ্য হবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে আচ্ছা, তারপর 3 দ্বারা বিভাজ্য কিভাবে হয়, 3 দ্বারা কিভাবে একটা সংখ্যা বিভাজ্য হয় সেটা দেখার জন্য আমি বলি। 3 দ্বারা বিভাজ্যতার নিয়মটা হচ্ছে এরকম যে যেই সংখ্যাটা দেওয়া থাকবে, ধরো 147, যে সংখ্যাটা দেওয়া থাকবে ওই সংখ্যাটা, এটা একটা সংখ্যা 147, যে সংখ্যাটা দেওয়া থাকবে 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা বের করার জন্য যেটা করতে হবে যে সংখ্যাটা দেওয়া থাকবে তাদের সংখ্যাগুলো, তাদের যে অঙ্কগুলো আছে ওই সংখ্যা যে অঙ্কগুলো আছে সেগুলো যোগ করবা। তাহলে 1 আর 4 মিলে হচ্ছে 5, 5-এর সাথে হচ্ছে প্রথমে দেওয়া ছিল 147। ওকে, এবার আমি এই 3টা অঙ্ককে যোগ করে দেব। তাহলে 1 যোগ 4 যোগ 7, তাহলে কত হবে? 4 1 5, তারপর হচ্ছে
5 7 12, ঠিক আছে। এবার এই 12 যদি 3 দ্বারা ভাগ করা যায়, 12কে যদি 3 দিয়ে ভাগ করা যায়, 3 4 12, নিঃশেষে যদি বিভাজ্য হয়, 12কে যদি 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে পুরো সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ করা যাবে, ঠিক আছে। তার মানে 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা বের করার জন্য হচ্ছে যে কোনো সংখ্যা দেওয়া থাকলে ওই সংখ্যাটার সবগুলো অঙ্ক যোগ করে নিবা, যোগ করে ওই যোগফলটাকে 3 দিয়ে ভাগ করবা। যদি এটা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই 3 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে। তো আমরা যখন অঙ্কগুলো করব তখন তোমাদের এই কথাগুলো, আমার এই কথাগুলো আবার রিপিট হবে, সো তোমাদের টেনশনের কোনো কারণ নেই। তারপর 6 দ্বারা বিভাজ্য কিনা 9 দ্বারা কিনা এটা নিয়ে এটা একটু কথা বলে আমরা অঙ্কে চলে যাবো। আর আজকে যেহেতু আমরা 10 মিনিট পরে শুরু করেছি ইনশাআল্লাহ, সো আমরা 9টার পরে 10 মিনিট অঙ্ক করবো ইনশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, তাহলে 6 দ্বারা বিভাজ্য কিনা এটা হচ্ছে একবারে দেখো যে 6 দ্বারা বিভাজ্য কিনা। 6 দ্বারা কিভাবে একটা সংখ্যা বুঝবা যে এটা বিভাজ্য হবে? তো যে কোনো সংখ্যা যদি 2 এবং 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। তো একটা সংখ্যা যদি 2 এবং 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটা 6 দ্বারা বিভাজ্য হবে, এবং 2 এবং 3 দ্বারা বিভাজ্য নিয়মটা তোমাদের অলরেডি শেখানো হয়েছে। তো যে কোনো সংখ্যাকে তুমি যদি 2 দিয়ে ভাগ করতে পারো তাহলে বুঝবা এটা 6 দিয়ে ভাগ করা যাবে। আর 2 এবং 3, যদি 2 এবং 3 দুইটা দিয়ে ভাগ করা যায় তখন, ঠিক আছে। এগুলো আমরা অঙ্ক করতে গেলে আবার চলে আসবে, কথা বলবো। আর 9 দিয়ে, ঠিক আছে, 9 এর বিষয়টা দেখো যে কোন সংখ্যার অঙ্কগুলো যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে এটা পুরো সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। এটা খুব সিমিলার টু 3 এর মতো, ঠিক আছে। 3 এর মতো, যেমন ধর একটা সংখ্যা দেওয়া আছে 378, 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম, একই সিস্টেম। যেমন 3 7 8, এটা একটা 378 একটা অঙ্ক আছে, একটা সংখ্যা আছে 378 একটা সংখ্যা আছে। এখন এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য কিনা, তো 3 এর নিয়মের মতোই আমরা কি করব, সবগুলো যোগ করে দেব। 3 7 8, 3 7 8 যোগ করলে কত হবে? 3 যোগ 7 মানে হচ্ছে 10, 10 এ 8 হচ্ছে 18। তো 18 কি 18 কি 9 দ্বারা বিভাজ্য? 9 দুগুণে 18, তো বিভাজ্য। তার মানে হচ্ছে পুরো 378 সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে। এটা পুরোপুরি 3 এর সিস্টেম, 3 দ্বারা বিভাজ্যতার যে নিয়মটা ওইটার মতো হুবহু আছে, ঠিক আছে। এটা এক নজরে আমি বলেছি, বাট আমরা অঙ্কে চলে যাবো ইনশাআল্লাহ। অঙ্ক প্র্যাকটিস করার সময় তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। বাট একবার করে আমি বলেছি, একবার করে গো থ্রু করে যাওয়া দরকার ছিল। তাহলে ওই 4টা টপিকের বেসিক নিয়ে আলোচনা হয়েছে। আচ্ছা, এবার দেখো 3 নাম্বার। সো আমার মনে হয় 2-1টা অঙ্ক থেকে যাবে আজকে, নেক্সট ক্লাসে আমি এটা শুরু করবো ইনশাআল্লাহ। আর তোমরা যদি নিজেরা করতে পারো এই নিয়মগুলো, আমি যে 4টা কনসেপ্ট বলেছি, বাকি অঙ্কগুলো এই 4টা কনসেপ্টের মধ্যেই, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা এবং বিভাজ্যতা, এই 4টা টপিকের মধ্যে অঙ্কগুলো। সো যদি কিছু অঙ্ক থেকে যায় আমি তোমাদেরকে সবগুলো হোমওয়ার্ক দিব এই অধ্যায়ের, ঠিক আছে। এখানে 1 থেকে 6 পর্যন্ত অঙ্ক আছে। যদি তোমরা নিজেরা করতে পারো তাহলে হোমওয়ার্ক হিসেবে করে রাখবে, যদি 2-1টা অঙ্ক না পারো তাহলে নেক্সট ক্লাসে আমি তোমাদের জিজ্ঞেস করব, যদি কারো সমস্যা থাকে ওখান থেকে আমি শুরু করবো ইনশাআল্লাহ। তাহলে দেখো 3 নাম্বার কি বলছে, নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য হয়। প্রথম কথা হচ্ছে যে 3টা অঙ্ক সংখ্যা দিয়েছে, 545, 6774, 8535। তো এই 3টা সংখ্যা 3 দিয়ে বিভাজ্য কিনা, 3 এর নিয়মটা আমরা বলেছি অলরেডি। সো আমার মনে হয় তোমরা এটা মানে বুঝে গেছো যে কি করতে হবে। আমার মনে হয় তোমরা এতক্ষণে ক্লিয়ার হয়ে গেছো যে কি করতে হবে। এখানে 3টা সংখ্যা আছে, 545, 6474, 8535। তাহলে 3 দিয়ে বিভাজ্য কিনা, তো 3 এর নিয়মটা কি? 3 এর নিয়ম 9 এর নিয়ম তো একই, এটা বলছি আমি। সো তোমরা কি করবা, 545 আছে, তাহলে 5, যেমন আমি একটাই বলি, যেমন 545, একটা বুঝলে বাকি দুইটা বুঝতে পারবা। 545 এটাকে সংখ্যা, তো এগুলো আমরা কি করব, 3 দিয়ে বিভাজ্য কিনা বোঝার জন্য কি করব, সবগুলো যোগ করে দেব, সবগুলো অঙ্ক যোগ করে দেব। এটা একটা সংখ্যা কিন্তু অঙ্ক আছে 3টা, একক, দশক, শতক, স্থানীয় 3টা অঙ্ক আছে। তাহলে আমরা এই সবগুলো যদি যোগ করে দেই তাহলে কত আসবে? 5 × 5 = 10 আর 4, ঠিক আছে, 14। সো এবার তুমি দেখো যে 14 কে কিন্তু 3 দ্বারা ভাগ করা যায় না। ওকে, দেখো 14 কে তুমি 3 দিয়ে ভাগ করো, কত আসবে? 3 4 12। তো তোমার 2 থাকবে কি, ভাগশেষ বা রিমাইন্ডার, এই 2 ভাগশেষ। যেহেতু তুমি 3 দিয়ে তাদের যোগফলকে ভাগ করতে পারো নাই,
তাহলে তুমি ইজিলি বলতে পারবা যে 545 3 দ্বারা বিভাজ্য নয়। ঠিক আছে, 3 দ্বারা বিভাজ্য নয়। একইভাবে 6474, তো তাদের যে অঙ্কগুলো আছে 6 যোগ 7 যোগ 7 যোগ 4 কত হয় 24, এবং এটা 3 দ্বারা বিভাজ্য কারণ 3 8 24। তার মানে তুমি কি বলতে পারবা যে যেহেতু 24 3 দ্বারা বিভাজ্য তাহলে পুরো সংখ্যাটাই 3 দ্বারা বিভাজ্য। তাহলে একটা পাওয়া গেছে যে 3 দ্বারা বিভাজ্য। তো একইভাবে 8 5 3 5 সেগুলো যোগ করলে কত আসে 21, এবং 21 3 দ্বারা বিভাজ্য, 3 7 21। ঠিক আছে, তার মানে এই সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে এটা 3 দ্বারা বিভাজ্য হয় নাই, কিন্তু এই দুইটা পরের দুইটা 3 দ্বারা বিভাজ্য। এখন তোমাকে কিন্তু কষ্ট করে পুরো অঙ্ক করা লাগে নাই। ঠিক আছে, তোমার কিন্তু পুরো অঙ্ক এত কষ্ট করে, এই যে একটা অঙ্ক ধরো 545, এটাকে তোমার কষ্ট করে স্টেপ বাই স্টেপ, কারণ এটাকে লং ডিভিশন, তোমাকে কষ্ট করে করে স্টেপ বাই স্টেপ কিন্তু আর ভাগ করে বলতে হলো না যে এটা 3 দ্বারা বিভাজ্য নয়। এত কষ্ট করা লাগে না, তুমি জাস্ট সংখ্যাগুলো যোগ, অঙ্কগুলো যোগ করে দিছো, যোগ করে বলছো যে এটা যোগফলটা 3 দ্বারা বিভাজ্য না, তাহলে পুরো সংখ্যাই 3 দ্বারা বিভাজ্য না। এইভাবে আরো বড় বড় সংখ্যা আসছে 8535, তুমি বললা যে সবগুলো যোগ করলা, যোগ করে বললা যে এইটার যোগফল 21 হয় এবং এটা 3 দ্বারা বিভাজ্য হয়, তারপরে পুরো সংখ্যায় 3 দ্বারা বিভাজ্য। তাহলে তুমি ইজিলি বলে ফেললা। তো এটা হচ্ছে টেকনিক। ঠিক আছে, তো একই ভাবে এটা 3 দিয়ে গেল। ঠিক আছে, এরপরে কি আছে দেখো, এরপর আছে 4 দিয়ে। ঠিক আছে, 4 দিয়ে বিভাজ্য কিনা। এখন 4-এর সিস্টেমটা তোমাদের শিখাইলাম একটু আগে, যে যে তোমার যে সংখ্যায় দেয়া থাকবে একক এবং দশক স্থানে যে অঙ্কগুলো থাকবে, যদি এটা 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে কি হবে, পুরো সংখ্যাগুলোই 4 দ্বারা বিভাজ্য হবে। এবার 8542 এর ক্ষেত্রে দেখো যে লাস্টে 42 আছে, এবং 42 কে কিন্তু 4 দিয়ে ভাগ করা যায় না, কারণ 4 10 40 হয়, 4 10 40, 2 থাকে অবশিষ্ট, ভাগ শেষ। তার মানে কি 8542 সংখ্যাটা 4 দিয়ে ভাগ করা যাবে না। তারপর 2184 লাস্টে কি আছে 84, এবং 84 কে 4 দিয়ে ভাগ করা যায়, 84 কে 4 দিয়ে ভাগ করা হয় 21, এবং এটা নিঃশেষে বিভাজ্য হয়। তার মানে পুরো সংখ্যাটা কি 4 দিয়ে বিভাজ্য হবে। যদি এটা আমি তোমাদের দেখাই যে, হ্যাঁ কিছু বলো, কিছু আচ্ছা ওকে ওকে আচ্ছা, আজকে ঠিক আছে, আমরা হচ্ছে যে আমাদের কয়টা বাজে, হ্যাঁ 9টা বেজেছে। আচ্ছা ওকে, আমরা হচ্ছে আর কিছুক্ষণ কথা বলি, কারণ হচ্ছে আমরা আসলে ক্লাসটা শুরু করেছি 10-এর দিকে, এই জন্য যেহেতু আমাদের ক্লাসটা 1 ঘন্টা, আমাদের আগে ক্লাসটা 1.5 ঘন্টা ছিল, তো সবার কষ্টের কথা ভেবেই 1 ঘন্টা করা হয়েছে। সো আমি একটু কথা বলি, শেষ করে দিব ইনশাল্লাহ। তো 4-এর নিয়মটা তোমরা বুঝতে পেরেছো ইনশাল্লাহ। একইভাবে তোমরা বাকি অঙ্কগুলো করে ফেলবা, যেমন 6 দিয়ে কিভাবে হবে সেটা আমি দেখিয়েছি, তোমরা নিজেরা করবা। 9 দিয়ে কিভাবে হয়, কিছু কাজ তোমাদের জন্য রেখে দিলাম, তোমরা নিজেরা করবে ইনশাআল্লাহ, আমি লাস্টে বলবো। তো আমাদের হচ্ছে যে আরো কিছু পার্ট ছিল, যেমন 4-এর কিছু অঙ্ক আছে, যে এখানে একটা বক্স দেয়া আছে যে খালি ঘর, এখানে একটা সংখ্যা হতো 5-এর পরে একটা খালি ঘর, তারপর 4 7 2 3, তার মানে একক। আচ্ছা, যেমন এখানে যে সংখ্যাটা আছে সেটা যদি আমি দেখি যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। ঠিক আছে, এখানে 6 অঙ্কের একটা সংখ্যা আছে এবং আমরা এটা জানি না। ঠিক আছে, এটা আমরা বের করতে হবে আমাদেরকে, এবং বের করতে হবে, এবং আমাদের বলতে হবে যে এই যে সংখ্যাটা এটা 9 দ্বারা বিভাজ্য কিনা। ঠিক আছে, তো যে মিনিমাম যেগুলো দেওয়া আছে, ঠিক আছে, যেগুলো দেওয়া আছে যে এখানে যে সংখ্যাটা দেওয়া আছে এটা আমরা এখন এটা আমরা বের করব, কিন্তু এটা ছাড়া বাকি যে অঙ্কগুলো দেওয়া আছে সবগুলো যদি আমরা যোগ করি 5 4 7 2 3 সবগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা দেখতেছি 21, এবং 21 কে 9 দ্বারা ভাগ করা যায় না। এখানে বলছে 9 দ্বারা বিভাজ্য হবে কিনা, তো এটা 9 দ্বারা কিন্তু বিভাজ্য হয় না। তো 21-এর পর 9 দ্বারা বিভাজ্য পরবর্তী সংখ্যা কত 27, কারণ আমরা জানি 21-এর পরে আমরা যদি 9 নামটা পড়ি, 9 একে 9, 9 দুগুণে হচ্ছে 18, 3 9 27, তো আমাদের আছে 21, তো আমরা তো পিছনের দিকে যাবো না, সামনের দিকে যাব। তো 21 থেকে 27 হতে গেলে 21 আছে, আমাদের দরকার 27, 21 থেকে 27 হতে গেলে কত লাগবে, 27 থেকে যদি 21 বিয়োগ করো তাহলে কত আসবে 6। ঠিক আছে, তার মানে আমরা যদি এই খালি ঘরে 6 বসাই তাহলে কত আসে 5 6 4 7 2 3, তাহলে এই যে সংখ্যাটা হবে এই সংখ্যাটা কি হবে 9 দ্বারা বিভাজ্য হবে। বুঝতে পেরেছো?
আচ্ছা, তারপরে আমাদের আচ্ছা আর 2 মিনিটের মধ্যে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। তারপর দেখো একইভাবে তোমরা বাকিগুলা করবা। এরপর 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করবা যা 3 দ্বারা বিভাজ্য। তোমরা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা জানো 10,000, কিন্তু নিয়ম অনুসারে এটা ভাগ করা যায় না। তার মানে তোমাদের কি করতে হবে, একটু বাড়িয়ে দিতে হবে সংখ্যা। ঠিক আছে, যেমন 10,000 আছে, এটার নিয়ম হচ্ছে যে সবগুলো যখন যোগ করব আসছে 1। 3-এর নিয়ম অনুসারে সবগুলো যোগ করতে হয়, একের সাথে সবগুলো শূন্য যোগ করলে কত আসবে, 1 আসছে। তো 3 দ্বারা বিভাজ্য না। তো 1-এর জায়গায় যদি মিনিমাম 3 হয় তাহলে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হয়। তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে তোমার কি করব, শেষের যে ডিজিট আছে শূন্য, শূন্যের পরিবর্তে আমরা 2 বসিয়ে দেব। যদি 2 বসিয়ে দিই তাহলে হবে 10,002, এবং এই সংখ্যাটা 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, কারণ 1 এবং 2 যোগ করলে 3 হয়, আর বাকি শূন্য তো থাকবেই। 1 যোগ 0 যোগ 0 যোগ 0 যোগ 2 এগুলো যোগ করলে হবে 3, এবং এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। তো তোমরা এটা নিজেরা করবা। তারপরে আরো যে 6 এবং 7 আছে, এই প্রশ্নগুলো হচ্ছে 5-এর মতোই। ঠিক আছে, 5-এর মতোই আছে যে বিভাজ্য কিনা, বিভাজ্যতা। এই যে বিভাজ্যতা, তার মানে হচ্ছে যে 1 থেকে 7 পর্যন্ত যে অঙ্কগুলো আছে সবগুলোই হচ্ছে তোমার মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা এবং বিভাজ্যতা। আমি শুরুতেই যে 4টা টপিকের কথা বলেছি এই সবগুলোর আলোকেই সবগুলো অঙ্ক এখানে দেওয়া আছে। ঠিক আছে, যেহেতু তোমরা ক্লাস 6-এ পড়ো, তো তোমাদের আসলে আমি আরো বেশি সময় ধরে অঙ্ক করাবো না, কারণ এতক্ষণ মনোযোগ ধরে রাখা যায় না আসলে। তো ইনশাল্লাহ আমরা এখানে শেষ করে দেব, এবং তোমাদের কাজ হবে অনুশীলনী 1.2 এর সব। তোমরা একটু লিখে নাও যে তোমাদের হোমওয়ার্ক হচ্ছে অনুশীলনী 1.2 এর সব। পৃষ্ঠা নাম্বার 10-11তে আছে, পৃষ্ঠা নাম্বার 10 এবং 11তে আছে। হোমওয়ার্ক হচ্ছে অনুশীলনী 1.2 এর সব। ঠিক আছে, যদি শেষের অঙ্কগুলো যেহেতু আমি তোমাদের বলেছি যে এগুলো এইভাবে হবে, তোমরা নিজেরা চেষ্টা করবে। যদি কারো খুবই সমস্যা হয় তাহলে অবশ্যই আমি নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবো তোমাদের ইনশাল্লাহ। তখন সেখান থেকে আমরা সমাধান করে করে সামনের দিকে যাবো ইনশাল্লাহ। যেহেতু প্রথম অধ্যায় হচ্ছে অনেকগুলো চ্যাপ্টার আছে, 1.1 থেকে 1.6, মানে 6টা চ্যাপ্টার আছে, এবং আমরা এই জন্য একটু ফাস্ট ট্রাই করছি আর কি। বেসিকটাও ঠিক রেখে তোমার হচ্ছে যে স্পিডটা ঠিক রেখে আমরা চেষ্টা করছি ইনশাল্লাহ। তো তোমাদের, আমি যেমন ধৈর্য ধরে চেষ্টা করছি, তোমাদের যদি একটু ধৈর্য ধরে চেষ্টা করো ইনশাল্লাহ, তাহলে আমাদের দুই পক্ষ থেকেই দুই পক্ষের সাপোর্ট পেলে ইনশাল্লাহ আমরা অনেক দূরে যেতে পারবো ইনশাল্লাহ আর কি। ঠিক আছে, তোমাদের আর কোনো প্রশ্ন আছে কারো? আমি এখনই শেষ করে দেব ইনশাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, তাহলে তোমাদের উদ্দেশ্যের কথা এটাই যে তোমরা হোমওয়ার্ক গুলো করে নেবে ইনশাআল্লাহ। আর পৃষ্ঠা নাম্বার 7 থেকে 10 এর মধ্যে যে বেসিকটা আছে তোমরা একটু গো থ্রু করে যাবা, আর এটা রেকর্ডেড ভিডিও তো থাকবেই, এটা একটু তোমরা সময় করে দেখে নিবে ইনশাআল্লাহ। তাহলে তোমাদের আশা করি এই অধ্যায়ের সমস্যাগুলো আর থাকবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আজকের জন্য এতটুকু ইনশাআল্লাহ। পরের ক্লাসে আবার দেখা হবে, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকো সবাই। শেষ? ওকে, এত ধৈর্য নাই, আমরা শেষ করতে পারবো।